থার্মোডাইনামিক্স সম্পর্কে জানতে গেলে আগে আমাদের একটু শক্তি সম্পর্কে, এনার্জি সম্পর্কে জানতে হবে। তো দেখো, এখানে এনার্জি সম্পর্কে কিছু কথা রয়েছে। যেমন এনার্জি কি, এনার্জি বলতে আমরা কি বুঝি, শক্তি বলতে কি বুঝি। শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বোঝায়। তার মানে আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে আমাদের কি প্রয়োজন? শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন। এখন শক্তি কিন্তু নিজে নিজে তৈরি কিংবা ধ্বংস হতে পারে না, তবে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। মোটামুটি 9টি রূপ দিয়ে সমস্ত শক্তিকে, সমস্ত যে ঘটনাগুলিকে ব্যাখ্যা করা যেতে পারে। মোটামুটি 9 প্রকারের শক্তি রূপ হতে পারে। সেগুলো দেখো এখানে রয়েছে কি কি: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি এবং সৌরশক্তি। বন্ধুরা, এবার একটু লক্ষ্য করো, এখানে কিছু শক্তির রূপান্তর দেখানো হয়েছে যেগুলো আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে কিন্তু কানেক্টেড। যেমন ধরো, প্রথম ক্ষেত্রে দেখানো হয়েছে ফ্যান, আমাদের যে পাখা ঘোরে, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে যান্ত্রিক শক্তি কি। দেখো, যান্ত্রিক শক্তি, ধরো পাখার কথাই যদি বলি, পাখাটা কিন্তু বিদ্যুৎ প্রবাহ সরবরাহের আগে, আমি সুইচ দেওয়ার আগে কিন্তু স্থির ছিল, ব্লেডগুলো স্থির ছিল। তখন তার মধ্যে কি শক্তি ছিল? তার মধ্যে বিভব শক্তি ছিল, পোটেনশিয়াল এনার্জি ছিল, যেহেতু সেটা স্থির ছিল। কিন্তু যখন আমি কারেন্ট সুইচ অন করলাম, কারেন্ট গেল, তখন কি হলো? পাখার ব্লেডগুলো ঘুরতে শুরু করলো। তার মানে কি? তার মধ্যে কোন শক্তি এলো এখন? গতিশক্তি। এই যে বিভব শক্তি প্লাস গতিশক্তি, এটি হলো যান্ত্রিক শক্তি। পরবর্তী পিকচারে একটু দেখো কি কি রয়েছে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, লাইট এবং মাইক্রোওভেন, এই সব যন্ত্রের ক্ষেত্রেই বিদ্যুৎ শক্তি কিন্তু তাপ শক্তিতে কনভার্ট হয়। নেক্সট, থার্ড নাম্বার পিকচারে আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল, খুব প্রচলিত। কি হয়? সোলার প্যানেলে সৌরশক্তি বা আলোক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তার মানে এখানে কি আলোক শক্তি কনভার্ট হয় বিদ্যুৎ শক্তিতে। এবং আমাদের লাস্ট পিকচারে আমরা একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছি। তো গাড়িতে কি হয়? রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কেন এটা? কারণ গাড়িতে কি থাকে? জ্বালানি থাকে বা ফুয়েল থাকে, যেটা পোড়ে। এবার পোড়ার মাধ্যমে কি ওখানে বিভিন্ন ফুয়েলে কি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে পোড়ার মধ্যে দিয়ে, তার মানে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। এবং যান্ত্রিক শক্তি কি গাড়িটি প্রথমে স্থির ছিল, তো তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি ছিল। দেন গাড়িটি কিন্তু চলতে শুরু করলো, তার মানে তার মধ্যে গতিশক্তি এলো, তার মানে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হলো। তাহলে বন্ধুরা, আমি আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হয়। তবে আমি বলবো কিন্তু এক শক্তি যে শুধুমাত্র এক শক্তিতে রূপান্তরিত হতে পারে এমনটা কিন্তু নয়। একাধিক শক্তি এক শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার এক শক্তিও একাধিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। এবার চলে আসো তাপগতিবিদ্যার সংজ্ঞায়। থার্মোডাইনামিক্স শব্দটার দিকে একটু লক্ষ্য করো। এখানে থার্মো কথাটার অর্থ হলো তাপ, ঠিক আছে? আর ডাইনামিক্স অর্থাৎ মোশন বা গতি, তার মানে তাপ গতি। এবার কেন এই চ্যাপ্টারের নাম তাপগতিবিদ্যা? কারণ এই যে চ্যাপ্টারে কিন্তু বেশিরভাগ আলোচনাই তাপের গতিকে কেন্দ্র করে, তাই জন্য এই চ্যাপ্টারের নাম থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। ওকে, এবার একটু লক্ষ্য করো, আমাদের সংজ্ঞায় বলা হয়েছে বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর সংক্রান্ত আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। তাহলে আমাদের যে তাপগতিবিদ্যা, এটি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে বিভিন্ন প্রকার যে শক্তির রূপান্তর সেই সংক্রান্ত আলোচনা করা হয়। নেক্সট দেখো তাপগতিবিদ্যার গুরুত্ব। আমাদের প্রথম গুরুত্বে বলা হচ্ছে তাপগতিবিদ্যার সাহায্যে ম্যাক্রোস্কোপিক বা বৃহদাকার বস্তু বা সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। আচ্ছা, তার মানে কি? তাপগতিবিদ্যার সাহায্যে যেগুলো ম্যাক্রোস্কোপিক বস্তু কি? যেগুলো আমরা চোখে দেখতে পাই, সেই সকল যে সিস্টেম বা বস্তু, তাদের যে পরিমাপযোগ্য ধর্ম, যেমন আয়তন, চাপ, উষ্ণতা, এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। এবং দ্বিতীয় গুরুত্ব হচ্ছে তাপগতিবিদ্যার নীতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনে শক্তির পরিবর্তন সংক্রান্ত বিষয় ব্যাখ্যা করা যায়। এবং তাপগতিবিদ্যার সীমাবদ্ধতাগুলি কি?
প্রথমতই তাপগতিবিদ্যার যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু কেবলমাত্র ম্যাক্রোস্কোপিক বস্তু বা বৃহদাকার বস্তু বা সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো আমরা দেখতে পাই না, যেমন অণু, পরমাণু, মানে যেগুলো আণুবীক্ষণিক বস্তু বা সিস্টেম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই তাপগতিবিদ্যার সূত্রসমূহ প্রযোজ্য নয়। আর দ্বিতীয় সীমাবদ্ধতা হলো তাপগতিবিদ্যার সাহায্যে কোনো প্রক্রিয়ার হার বা গতিবেগ সম্পর্কে কোনো ধারণা করা যায় না। মানে কোনো একটা প্রক্রিয়া আমি শুরু করছি, সেই প্রক্রিয়াটা যে গতিবেগ কতটা স্পিডে, মানে সেটি দ্রুত প্রক্রিয়াটি চলছে নাকি ধীর গতিতে, সেটা কিন্তু নির্ণয় করা যায় না বা তার কোনো ধারণা করা যায় না। এবং তাপগতিবিদ্যা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা গতিপথ সম্পর্কেও কোনো ধারণা দেয় না, যে এটা কোন পথে হচ্ছে।